মদ্যপান, ধূমপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। মিস গুহ মোহিতের অনুমতি নিয়ে ঘরের বাইরে গেল। বাইরে গিয়ে মিস গুহ দেখলেন যে ইন্সপেক্টর পালিত আবার নিজের চেয়ারে বসে ঘুমোচ্ছেন। তার সামনে দুটো কাপ, একটা ফাঁকা, সম্ভবত এতে চা ছিল, আরেকটা কাপ অবশ্য ভর্তি, এতে কফি আছে, যেটা বোধহয় অনেকক্ষণ আগে মিস গুহর জন্যই আনা হয়েছিল। সেই কফি এখন ঠান্ডা হয়ে গেছে, ওটা আর খাওয়া যাবে না। মিস গুহ ইন্সপেক্টর পালিতকে ডেকে তুলল, তারপর বলল, আমার মনে হয় যে আপনার বাড়ি গিয়ে একটা লম্বা ঘুম দেওয়া উচিত। এভাবে আপনি আর কাজ করতে পারবেন না। ইন্সপেক্টর পালিত একটা বোতল থেকে হাতের তালুতে একটু জল নিল, তারপর ওই জলটা চোখে মুখে ছেটালো। মিস গুহ আবার বলল, আর যদি ঘুমই কাটাতে হয় তাহলে কিন্তু চায়ে কোনো লাভ হবে না, কফি খাওয়া শুরু করুন। ইন্সপেক্টর পালিত বলল, আমার কথা বাদ দিন, আপনি বরং মোহিতের কথা বলুন। ওর সঙ্গে কথা বলে কি বুঝলেন? দেখুন ইন্সপেক্টর, এটা এখনো হতে পারে যে মোহিত নিজের আসল মোটিভ লুকানোর চেষ্টা করছে, তবে সেই সম্ভাবনা প্রত্যেক মুহূর্তে কমে আসছে। এটা আপনি কি দেখে বুঝলেন? আপনি মাদার কমপ্লেক্স সম্বন্ধে জানেন? না মিস গুহ, এসব বিষয়ে আমার একেবারেই কোনো পড়াশোনা নেই। বেসিক্যালি মায়ের অভাব থেকে উঠে আসা বিভিন্ন রকম মানসিক চাহিদা, যেটা পূরণ না হলে সেটা সমস্যার দিকে যেতে শুরু করে। সমস্যা বলতে আপনি কি বোঝাতে চাইছেন? মানে ধরুন, ছোটবেলায় রয়ে যাওয়া একটা ক্ষোভ বড়বেলায় সেটা মাথা চাড়া দিয়ে উঠলে যে সমস্যাগুলো হয় সেগুলো। আর এটা কিন্তু যে সে ক্ষোভ নয়, মাতৃত্ব সংক্রান্ত বা মাতৃত্বের অভাব থেকে তৈরি হওয়া কোনো ক্ষোভ। এটা থেকে অনেক কিছু হতে পারে। আপনাকে দেখে ডেসপারেট মনে হতে পারে, আপনার ব্যক্তিত্বে বিভিন্ন রকমের ডিসঅর্ডার দেখা যেতে পারে, এইরকম। না, কিন্তু এর সঙ্গে মোহিতের কেসের সম্পর্কটা কি? আমি যদি খুব ভুল না করে থাকি, মোহিত ছেলেটারও বিভৎস রকমের মাদার কমপ্লেক্স আছে। ইন্সপেক্টর পালিতকে দেখেই বোঝা গেল যে উনি একটু ঘেঁটে গেছেন। মিস গুহর কথাটা উনি ভালো করে ধরতে পারেননি। মাথা চুলকোতে চুলকোতে উনি প্রশ্ন করলেন, কিন্তু এই মাদার কমপ্লেক্সের সঙ্গে খুনের কি সম্পর্ক? মানে এরকম বিচ্ছিরিভাবে নিজের প্রেমিকাকে কেন খুন করলো মোহিত? মিস গুহ জবাব দিলেন, এই প্রশ্নের উত্তরগুলো পেতে আমার আরেকটু সময় লাগবে। এই তো সবে আলোচনা শুরু করলাম। তবে এটুকু বলতে পারি যে মাদার কমপ্লেক্সের সঙ্গে খুনের একটা নিবিড় সম্পর্ক আছে। আপনি এই কথাগুলো কোন ভিত্তিতে বলছেন? প্রেমের মধ্যেও তো একটা মাতৃত্ব খেলা করে। আমরা একটা খুনের কেসে অতিরিক্ত দর্শন ঢুকিয়ে দিচ্ছি না তো? এর উত্তরে মিস গুহ কিছু বলল না। প্রসঙ্গ পাল্টে বলল, আমার কফিটা তো বরফ হয়ে গেছে, আরেক কাপ কফি পাওয়া যাবে? ইন্সপেক্টর পালিত একটু ব্যস্ত হয়ে উত্তর দিল, হ্যাঁ নিশ্চয়ই পাওয়া যাবে। হে কি, তাহলে আমি ভেতরে অপেক্ষা করছি, আপনি একটু কফিটা ভেতরে পাঠিয়ে দিন। উত্তরের অপেক্ষা না করে মিস গুহ আবার মোহিতের ঘরে ঢুকে গেল। ভেতরে ঢুকে মিস গুহ দেখল যে মোহিত আর চেয়ারে বসে নেই, সে ওই ছোট্ট একটা জানলার কাছে দাঁড়িয়ে আছে। মিস গুহ জিজ্ঞেস করল, কি দেখছো মোহিত? মোহিত ঘুরে মিস গুহর দিকে তাকালো, তারপর বলল, ওই যতটুকু বাইরে দেখা যায় দেখছিলাম। আসলে এভাবে বদ্ধ থাকার অভ্যেস তো আমার নেই। কারোরই এই অভ্যেস থাকে না। যদি আমাদের কথাবার্তা ভালোভাবে এগোয় তাহলে আর বেশিক্ষণ এখানে বদ্ধ থাকতে হবে না। সত্যি বলছেন? একদম সত্যি বলছি। তাহলে বলুন, আর কি জানতে চান? এই বলে মোহিত আবার চেয়ারে বসে পড়ল। মিস গুহ ব্যাগ থেকে নোটের খাতা আর পেনটা আবার বার করল, তারপর মোহিতকে উদ্দেশ্য করে বলল, ছোটবেলার গল্প তো শুনলাম, এবার একটু স্কুলের কথা বলবো। মোহিত পাল্টা প্রশ্ন করল,
স্কুল জীবনের কোন কথাটা জানতে চান আপনি? তুমি কোন স্কুলে পড়তে? গার্ডেন সেকেন্ডারি স্কুল। স্কুলের বন্ধু বান্ধব নিয়ে যদি একটু বলো। আর হ্যাঁ, ইয়েস, প্রেম নিয়ে। সত্যি কথা বলতে আমার স্কুলে বিশেষ বন্ধু ছিল না। প্রেম তো দূরের কথা, কোনো বন্ধু ছিল না। মোহিত একটু চুপ করলো, তারপর কি একটা ভেবে উত্তর দিল, না, দুজন ছিল। মিস গুহ জিজ্ঞেস করলো, কে সেই দুজন? মালিনী আর শুভ। এই দুটো নাম মিস গুহ নিজের নোটের খাতায় লিখে নিল। তারপর বলল, আচ্ছা, এই দুই বন্ধুর সম্বন্ধে তুমি যদি একটু বলো। মোহিত বলতে শুরু করলো, মালিনী আর শুভ একে অপরের সঙ্গে প্রেম করত, ওই স্কুলে যেরকম হয় আর কি। আমাকে ওরা দুজনেই খুব ভালোবাসতো। আমরা তিনজন সবসময় একসঙ্গে থাকতাম। প্রেম কি সেটা তো আর ওই বয়সে কেউ বলে দেয় না। যা শিখেছি ওই মালিনী আর শুভকে দেখেই শিখেছি। আচ্ছা, কি শিখেছিল ওদেরকে দেখে? আমি একটাই জিনিস শিখেছিলাম, প্রেম একটা ফুল টাইম কাজের মতো। দিনের একটা সময় সবাইকে প্রেমের জন্য দিতেই হবে। সেটা না হলে যেমন চাকরি চলে যায়, তেমন প্রেমও চলে যাবে। আচ্ছা, এটা তোমার কেন মনে হয়েছিল জানতে পারি? শুভ ক্লাস 10-এর পর অন্য স্কুলে যায়, আর ঠিক তখনই মালিনী আর ওর সমস্যা শুরু হয়। আমি চোখের সামনে দেখেছিলাম যে স্রেফ সময় না দেওয়ার জন্য কিভাবে মালিনী অন্য ছেলেদের প্রতি আকৃষ্ট হতে শুরু করে। ওদের প্রেমটা আর টিকল না। শুভকে লাথি মেরে অমল বলে কোনো একটা ছেলের সঙ্গে মালিনী প্রেম করতে শুরু করলো। ওদের প্রেমটাও গেল, আর আমার বন্ধুত্বটাও। ঠিক এই সময় ঘরের দরজা খুলে কানাই ঢুকে এলো। তার হাতে একটা কাপ। কানাই ওই কাপটা মিস গুহর সামনে রাখলো। তারপর বলল, এই ম্যাডাম, আপনার কফি। ওই ইন্সপেক্টর পালিত আপনাকে দিতে বললেন। মিস গুহ উত্তর দিল, অনেক ধন্যবাদ, এবার আপনি আসতে পারেন। বাধ্য ছেলের মতো কানাই আবার ঘর থেকে বেরিয়ে গেল। কফির কাপটা হাতে নিয়ে মিস গুহ একটা চুমুক দিল। মোহিত এটা দেখে জিজ্ঞেস করল, এটা কি কফি? মিস গুহ জবাব দিল, হ্যাঁ, আপনার খাওয়া হয়ে গেলে আমাকে একটা সিপ দেবেন? নিশ্চয়ই, আমি কিছুটা খেয়ে এটা তোমাকে দিয়ে দিচ্ছি। আচ্ছা, এবার আমাকে একটা কথা বলো, তৃষা কি তোমার জীবনের প্রথম প্রেম? হ্যাঁ, ওই আমার প্রথম প্রেম। তুমি আমাকে বললে যে মালিনী আর শুভকে দেখে তোমার প্রেমের ধারণাটা অনেকটা স্পষ্ট হয়েছিল, রাইট? কিন্তু তুমি কি কোনো অন্য জুটিকে দেখোনি চোখের সামনে? হ্যাঁ, প্রেমিক প্রেমিকার জুটি আমি প্রচুর দেখেছি, স্কুল, কলেজ, চাকরি, সব জায়গাতেই। তবে মালিনী আর শুভর ব্যাপারটা আমার মাথায় সবচেয়ে পরিষ্কারভাবে গেঁথে আছে। রূপসা গুহর মুখটা বেশ গম্ভীর হয়ে গেল। পেন ঘোরানো শুরু হয়ে গেছে। মোহিত মিস গুহকে লক্ষ্য করে বলল, আপনি আবার আমাকে একটা প্রশ্ন করবেন, তাই না? মিস গুহ উত্তর দিল, হ্যাঁ, একটা প্রশ্ন আমার মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে। বলে ফেলুন তাহলে। তোমার মনের ভেতর একটা প্রবল ভয় কাজ করে, তাই না? যে যারা তোমায় ভালোবাসে তারা একদিন তোমায় ছেড়ে চলে যাবে, ঠিক তোমার মায়ের মতো। মোহিত চন্দ কোনো উত্তর দিল না, শুধু হা করে মিস গুহর দিকে তাকিয়ে থাকল। কোথাও গিয়ে মোহিতের মনে হলো যে সে ধরা পড়ে গেছে। মোহিত অনেকক্ষণ কোনো কথা বলল না। ইতিমধ্যে মিস গুহ নিজের কফিটা অর্ধেক শেষ করে ফেলেছেন। কি একটা মনে হতে উনি কাপটা মোহিতের দিকে এগিয়ে দিলেন। তারপর বললেন, এই নাও, আমি অর্ধেক কফি তোমার জন্য বাঁচিয়ে রেখেছি। মোহিত কথার কোনো উত্তর দিল না। মিস গুহর সেই প্রশ্ন যে তাকে প্রবলভাবে ভাবাচ্ছে সেটা পরিষ্কার। মিস গুহ আবার বলল, তোমার হাতে কি হাত করা আছে বলে তুমি কফিটা খাচ্ছ না? মোহিত আরো অনেকক্ষণ চুপ করে থাকল। তারপর হাত কড়া পড়া অবস্থাতেই কফির কাপটা নিল।
কফিতে চুমুক দিয়ে তার বেশ তৃপ্তি হয়েছে সেটা আন্দাজ করা কঠিন কাজ নয়। মোহিত এবার বলল, এই কফিটা আমার খুব প্রয়োজন ছিল, বুঝলেন। রূপসা গুহ গম্ভীর গলায় উত্তর দিল, আমি কিন্তু আমার প্রশ্নের উত্তর এখনো পেলাম না মোহিত। এই কথাটা শোনার পরে যে চুমুকটা মোহিত দিল তাতে কেমন যেন কফিটা তার তেতো লাগলো। সেটা অবশ্য কফির দোষ নয়, মিস গুহর এই প্রশ্নর দোষ। মোহিত বলল, আপনার প্রশ্নটা আরেকবার শুনতে পারি? মিস গুহ সঙ্গে সঙ্গে বলল, হ্যাঁ নিশ্চয়ই। আমি তোমাকে জিজ্ঞেস করছিলাম যে তোমার মধ্যে কি একটা ভয় কাজ করে যে তোমার মায়ের মতো তোমার বাকি কাছের লোকজনও তোমাকে ছেড়ে চলে যাবে? মোহিত পাল্টা প্রশ্ন করল, সেটা স্বাভাবিক নয় বলছেন? মোহিত, আমি তোমাকে আগেও বোঝানোর চেষ্টা করেছি যে আমি মনস্তত্ত্ব নিয়ে কাজ করি। আমার কাছে স্বাভাবিক অস্বাভাবিক এইসব কিছুই হয় না। তোমাকে আমি যেই প্রশ্নটা করেছি সেটার হ্যাঁ বা নাতে উত্তর দিলে আমার খুব সুবিধে হতো। আমার প্রশ্নের উত্তর হলো হ্যাঁ। মা মারা যাওয়ার পর আমার মধ্যে এই ভয়টা মাঝে মাঝেই কাজ করে। তৃষা তোমাকে ছেড়ে চলে যাবে এই ভয়ও তার মানে তোমার মধ্যে কাজ করত? হ্যাঁ করত। তৃষাকে তুমি এই কথা জানিয়েছিলে? জানিয়েছিলাম। এটা শুনে ও তোমাকে কি বলেছিল? ও আমাকে কথা দিয়েছিল যে ও আমাকে কোনোদিন ছেড়ে যাবে না। এখন আপনি বললেন বলে মনে পড়ল, এই কথাটা বলার পরই আমরা দুজনে লিভ ইন করবো বলে ঠিক করি। মিস গুহ এর পরেই যে প্রশ্নটা করতে যাচ্ছিল সেটা হলো, হিসেব তো মিলছে না, তৃষাকে মোহিত মারল কেন? কিন্তু এই প্রশ্ন মিস গুহ নিজের মধ্যেই রেখে দিল। এই প্রশ্ন করার সময় এখনো আসেনি। উনি মনে মনে ভাবলেন, যদি গভীর কোনো মনস্তাত্ত্বিক কারণের জন্য মোহিত খুন করে থাকে তাহলে শুধু সেই খুনের ঘটনা নিয়ে বারবার প্রশ্ন করলে মোহিতের তার ওপর থেকে ভরসা উঠে যাবে, আর সেটা হলে মিস গুহর সঙ্গে কথা বলতে মোহিত রাজি হবে না। তাই তিনি প্রসঙ্গ পাল্টানোর সিদ্ধান্ত নিলেন। মিস গুহ বলল, ওকে, এবার একটু কলেজের কথা বলি। মোহিত উল্টে জিজ্ঞেস করল, কলেজ জীবন নিয়ে আপনি ঠিক কি জানতে চান? কলেজে উঠে তোমার উল্লেখযোগ্য কোনো অভিজ্ঞতার কথা, আর কলেজে ওঠার পর তোমার বাড়ির লোকের সঙ্গে তোমার সম্পর্ক কিভাবে পাল্টেছে সেটা জানতে চাই। আমি কলেজে উঠে একটা জিনিস খুব ভালো করে বুঝতে পেরেছিলাম। সেটা কি? আমাকে দেখে কেউ আকৃষ্ট হয় না। দেখতে শুনতে ভালো, মানে এইটা বলতে আমরা যা বুঝি, আমি কোনোভাবেই সেই ক্যাটাগরিতে পড়ি না। এটা তো তোমার ক্ষোভের আরেকটা বড় জায়গা। হ্যাঁ, মানে একরকমভাবে ভাবতে গেলে তাই। মিস গুহ আবার আঙুল দিয়ে কিছুক্ষণ পেন ঘোরালো, তারপর নোটবুকে আরেকটা বুলেট পয়েন্ট করে লিখল, বডি ইনসিকিউরিটি। পর মুহূর্তেই মিস গুহ মোহিতকে জিজ্ঞেস করল, আর যৌনতা? মোহিত আবার মুখ তুলে তাকালো, তারপর পাল্টা প্রশ্ন করল, কি বলতে চাইছেন আপনি ম্যাডাম? মানে কলেজে ওঠার সঙ্গে সঙ্গে তো মানুষের মধ্যে যৌন আকাঙ্ক্ষাটাও বাড়তে থাকে, তাই না? তাই তোমার ক্ষেত্রে কি হয়েছিল সেটা আমি জানতে চাইছি। আমি তো আগেও বলেছি ম্যাডাম আপনাকে, তৃষাই আমার জীবনের প্রথম মহিলা ছিল। সেটা আমি মানছি, কিন্তু তার মানে তো এটা নয় যে আর কোনো মহিলা কখনোই তোমাকে আকর্ষণ করেনি। যদি বলি যে সত্যি করেনি, তাহলে আমি বলতে বাধ্য হব যে তুমি মিথ্যে কথা বলছো। রূপসা গুহর কনফিডেন্সের কাছে মোহিত হেরে গেল। গলা খানিকটা নরম করে বলল, হ্যাঁ হয়েছিলাম আকৃষ্ট। মিস গুহর মুখে একটা হাসি দেখা দিল। তিনি বললেন, সেই মহিলা বা মহিলাগুলো কে?
নাম মনে নেই অত, কিন্তু দু একজন আমাকে বেশ আকর্ষণ করেছিল। তুমি তাদেরকে অ্যাপ্রোচ করেছিলে? না, করিনি। বলা ভালো, করতে সাহস পাইনি। আমি তো বললাম যে আমাকে দেখতে শুনতে ভালো ছিল না, হট বা কুল আমি কোনোটাই ছিলাম না। যেই পরীক্ষায় পাশ করব না জানি, সেই পরীক্ষাটা আমি আর দেব কেন? তাহলে তোমার যৌন ইচ্ছেগুলোর কি হলো? ওগুলো তো আর উবে যেতে পারে না। উবে গেছিল একটা সময়ের পর। মিস গুহ আবার কিছুক্ষণ চুপ থাকলো, তারপর উত্তর দিল, বুঝলাম। এটা বলার সঙ্গে সঙ্গে খাতায় আরেকটা বুলেট পয়েন্ট বানিয়ে লিখল যৌন ইচ্ছে, আর শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন দিল। এরপর মোহিতের দিকে তাকিয়ে মিস গুহ জিজ্ঞেস করল, আচ্ছা, যাদের প্রতি তুমি আকৃষ্ট হয়েছিলে তাদের হাবভাব কেমন ছিল? মানে তোমার এই আকর্ষণ হওয়ার কারণটা ঠিক কি ছিল? মোহিত উত্তর দিল, আমার জীবনে বন্ধু খুব কম হয়েছে। আমি নিজের মতো থাকতে পছন্দ করি, তাই কেউ খুব একটা আমাকে পছন্দ করে না। কিন্তু যারা আমার খবর নিত, একটু হলেও আমাকে নিয়ে চিন্তা করত, তাদের প্রতি আমার এমনই একটা অন্যরকম অনুভূতি তৈরি হয়ে যেত। আর তারা মহিলা হলে তো আরো বেশি করেই সেটা হতো। ওই বয়সে যা হয় আর কি। তার মানে তুমি বলতে চাইছো যে আকর্ষণটা শারীরিক কম, মানসিক বেশি, তাই তো? হ্যাঁ, একদমই তাই। মানে আমি কারোর প্রতি আকৃষ্ট হলে সেটা কোনো মতেই বাহ্যিক কারণের জন্য নয়। আচ্ছা, এবার একটু আমাকে বলো, তৃষার সঙ্গে তোমার কবে আলাপ হলো? কলেজেই। আমি তখন 3rd ইয়ারে পড়ি। তৃষাকে কেন তোমার এতটা পছন্দ হয়েছিল? এই প্রথমবার তৃষার কথা জিজ্ঞেস করতে মোহিতের ঠোঁটে একটা হাসি দেখা গেল। এই হাসি খুব উদার। ওর আগের হাসির সঙ্গে এর কোনো মিল নেই। মোহিত বলতে শুরু করল, তৃষা এমনিতেই খুব মিষ্টি একটা মেয়ে ছিল। তাছাড়াও ওর একটা বড় গুণ ছিল, ওর অসীম মানিয়ে নেওয়ার শক্তি আছে। মানে ছিল। অভাবে বড় হয়েছে তো, তাও সেটা কখনো ওকে এফেক্ট করেনি। আরো ভীষণ আন্তরিক ছিল। ও অনেকটা আমার মতো। ওই ক্যাজুয়াল ব্যাপারটা ওর নেই। কত ছেলে ওকে কত প্রেমপত্র লিখত, কিন্তু ও একেবারেই তাদেরকে পাত্তা দেয়নি। অবশ্য আমাকে কেন আলাদা করে পাত্তা দিত সেটা আমি জানি না, কিন্তু ওই পাত্তা পেতে যে আমার কি ভালো লাগতো আমি আপনাকে বোঝাতে পারবো না ম্যাডাম। বিকেলে আমরা মাঠে বসতাম, আমি ওর কোলে মাথা রেখে শুয়ে থাকতাম, আর ও আমার মাথায় হাত বুলিয়ে দিত, চুলে বিলি কেটে দিত। মিস গুহ গলা নামিয়ে প্রশ্ন করল, তৃষাকে দেখে তোমার মায়ের কথা মনে পড়তো মোহিত? হ্যাঁ, খুব মনে পড়তো। মিস গুহ মনে মনে ভাবল, মাদার কমপ্লেক্স। এই মাদার কমপ্লেক্সের ব্যাপারটাই বারবার ফিরে আসছে। মোহিতের অনুমতি নিয়ে মিস গুহ সেদিনের মতো বিদায় নিলেন। তবে মোহিতকে বলে গেলেন যে 1-2 দিনের মধ্যেই তার সঙ্গে আবার দেখা করতে আসবেন। ঘর থেকে বেরিয়ে মিস গুহ দেখলেন যে ইন্সপেক্টর পালিত আর ঢুলছে না, টেবিলের ওপর মাথা রেখে ঘুমোচ্ছে। ইন্সপেক্টর পালিতকে আবার ডাকতে বেশ সংকোচ হলো মিস গুহর, কিন্তু এভাবে তো আর না বলে চলে যাওয়া যায় না। দিনের শেষে এটা একটা পুলিশের কাজ। আবার মিস গুহ ইন্সপেক্টর পালিতকে একটা মোক্ষম ঝাঁকুনি দিয়ে ঘুম থেকে তুলল। ধড়পড় করে তিনি উঠে বসলেন, আর উঠে বসে চিৎকার করে বলল, খুনি খুনি খুনি। মিস গুহ এটা শুনে অবাক হলো। সে উদ্বিগ্ন হয়ে ইন্সপেক্টর পালিতের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, কি হয়েছে ইন্সপেক্টর? বাজে স্বপ্ন দেখলেন নাকি? ইন্সপেক্টর পালিত নিজেকে একটু শান্ত করল, তারপর আবার জলের বোতল থেকে হাতের তালুতে জল নিয়ে চোখে মুখে ছিটিয়ে দিল। তারপর মিস গুহকে উদ্দেশ্য করে বলল, কেন জানি না আমি মোহিতকে নিয়ে স্বপ্ন দেখছিলাম। মিস গুহ জিজ্ঞেস করল, কি স্বপ্ন দেখছিলেন? আমি স্বপ্ন দেখছিলাম যে মোহিত জেল থেকে ছাড়া পেয়ে গেছে, আর ছাড়া পাওয়ার পর আরেকটা প্রেম করতে শুরু করেছে।
আর সেই প্রেমিকার অবস্থাও তৃষার মতোই। আমার মোহিতের সঙ্গে কথাবার্তা আজকের মতো শেষ। পরে কবে আসবো আমি আপনাকে জানিয়ে দেব। আপনি প্লিজ বাড়ি যান ইন্সপেক্টর, আপনার মাথা আর কাজের চাপ সামলাতে পারছে না। হ্যাঁ, আপনার বেরিয়ে যাওয়ার পর আমি ওই কয়েকটা পেপার ওয়ার্ক সেরে নিয়ে বাড়ি যাব। আমি সত্যি আর বসে থাকতে পারছি না, খুব ঘুম পাচ্ছে। সেটাই ভালো, আশা করি আপনার সঙ্গে শিগগিরই দেখা হবে আবার। এই বলে মিস গুহ বেরোতে যাচ্ছিল। ইন্সপেক্টর পালিত ওনাকে পিছু ডেকে বলল, বলছি কি বুঝলেন বলুন তো? মিস গুহ ইন্সপেক্টরের দিকে তাকিয়ে বলল, বুঝেছি অনেক কিছুই, তবে সেগুলো ঠিক বুঝেছি কিনা সেটা একবার যাচাই করে দেখতে হবে। মানে এক্সপার্ট ওপিনিয়ন কি সেটা নিশ্চয়ই বোঝেন? হ্যাঁ হ্যাঁ, না বোঝার কি আছে। মোহিতের কেসটা সঠিকভাবে বিবেচনা করার জন্য আমার ওই এক্সপার্ট ওপিনিয়নটা খুব দরকার। যাই হোক, আজকে আসি। এই বলে মিস গুহ নেতাজিনগর থানা থেকে বেরিয়ে গেল। ইন্সপেক্টর পালিত মনে মনে ভাবল, কার এক্সপার্ট ওপিনিয়ন নেওয়ার কথা বলছে মিস গুহ? ডক্টর সুপ্রিয় দত্ত একজন মনস্তত্ত্বের বিশেষজ্ঞ। মিস গুহ মাঝে মাঝে ডক্টর দত্তর কাছে বিভিন্ন প্রশ্ন আর আলোচনার বিষয় নিয়ে যান। ফেলুদার যেমন সিধু জ্যাঠা, মিস গুহর তেমনই ডক্টর দত্তই ভরসা। কোথাও আটকে গেলে বা কিছু একটা বুঝতে হোঁচট খেলে মিস গুহ চোখ বুজে ডক্টর দত্তর কাছে যান। থানা থেকে বাড়িতে ফিরে মিস গুহ স্নান সারলেন। তারপর সন্ধে 6টায় অ্যালার্ম দিয়ে টানা ঘুমোলেন। সন্ধে 6টায় উঠে উনি ডক্টর দত্তকে ফোন করলেন। ফোন তুলে ডক্টর দত্ত বলল, রূপসা, বলো কি ব্যাপার? মিস গুহ লাইনের ওপার থেকে উত্তর দিল, আমি কি আপনাকে কোনো দরকার না হলে ফোন করতে পারি না? হ্যাঁ, নিশ্চয়ই পারো, কিন্তু আজকে তুমি কোনো একটা দরকারেই আমাকে ফোন করেছো, এটা আমি হলপ করে বলতে পারি। মিস গুহ এই শুনে নিজের মনেই একটু হাসল। তারপর জবাব দিল, আপনার অনুমান ভুল নয়, আপনার সঙ্গে আমার একটা বিশেষ দরকার আছে। ডক্টর দত্ত হেসে বলল, তুমি খুব একটা বিশেষ দরকার না থাকলে আমার সঙ্গে যোগাযোগ করো না, ঠিক আছে? তাই আর দেরি না করে দরকারটা বলে ফেলো। নেতাজিনগর একটা খুন হয়েছে, দরকারটা সেটা নিয়েই। এরপর মিস গুহ মোহিত চন্দর কেসটা গুছিয়ে ডক্টর দত্তকে বললেন। মোহিতের সঙ্গে মিস গুহর কি কি কথা হয়েছে সেটাও খুলে বললেন। পুরোটা শোনার পর ডক্টর দত্ত অনেকক্ষণ কিছু বললেন না। নিস্তব্ধতা ভেঙে হঠাৎ মিস গুহকে বললেন, এই আলোচনাটা এইভাবে ফোনে করা সম্ভব নয়, বুঝলে? তুমি একটা কাজ করো, বুঝলে? এই ফাঁকা থাকলে এখনই একবার আমার বাড়ি চলে আসো। মিস গুহ সঙ্গে সঙ্গে উত্তর দিল, ওকে ডক্টর, আমি এখনই আসছি। এই বলে মিস গুহ ফোন রেখে দিল। যখন তিনি শ্যামবাজারে ডক্টর দত্তর বাড়ি পৌঁছলেন তখন সন্ধে 8টা বাজে। দরজা খুলে মিস গুহকে দেখে ডক্টর দত্ত এক গাল হাসলেন। তারপর বললেন, এই তো, ওয়েলকাম ওয়েলকাম, এসো এসো এসো। মিস গুহ হাসতে হাসতে ভেতরে ঢুকে এলেন। ডক্টর দত্ত জিজ্ঞেস করলেন, এবার বলে ফেলো, চা, কফি না হুইস্কি? মিস গুহ উত্তর দিল, কফি হলেই খুব ভালো হয়। এ কি, তুমি তো আমাকে হতাশ করলে রূপসা। আমি তো ভাবলাম তুমি হুইস্কি বলবে। না না, ওটা এখন থাক, কফিটা বেটার অপশন। এই শুনে ডক্টর দত্ত হাঁক ছাড়ল, মাধব, মাধব, 2 কাপ কফি নিয়ে আয় রে। তারপরেই মিস গুহকে উদ্দেশ্য করে বলল, হ্যাঁ, এইবার আমরা কাজের কথায় আসি। হ্যাঁ, তুমি আমাকে কি জিজ্ঞেস করতে চাও বলো। মিস গুহ জবাব দিল, আচ্ছা ডক্টর, মাদার কমপ্লেক্স কি খুন করার জন্য যথেষ্ট কারণ? হ্যাঁ, কারণ হওয়াটা একেবারেই সম্ভব, কিন্তু তার আগে আমাকে এটা মাথায় রাখতে হবে,
যে এই যে মোহিত রাইট, মোহিত চন্দ, এই ছেলেটা হঠাৎ করে এই ধাক্কাটা কি থেকে পেল? হোয়াট হ্যাপেন্ড টু হিম? ধাক্কা? আরে বাবা, একটা মানুষের মস্তিষ্কে ক্রিমিনাল ইনস্টিংক্ট তো আর এমনি এমনি সৃষ্টি হচ্ছে না। তার জন্য একটা সামাজিক ধাক্কার প্রয়োজন আছে। সমাজই একজন ক্রিমিনালকে তৈরি করে। তো তুমি এই ধাক্কাটা কি খুঁজে বার করতে পেরেছো? না, এখন অবধি পারিনি। আচ্ছা ঠিক আছে, বেসিকগুলো তো তুমি আমাকে বলেছো। এবার মোহিতের ব্যাপারে যা যা জানতে পেরেছো সেগুলো আমাকে একবার একটু খুলে বলো। ওয়েল, প্রবল একটা মাদার কমপ্লেক্সের কথা তো আমি আপনাকে আগেই বলেছি। মোহিতের জীবনে গুড মাদার অর্থাৎ ভালো মা ছিল তার নিজের মা, আর তাই নিজের পিসিকে ও খারাপ মা মানে সৎ মায়ের চোখে দেখত। আর এই মাদার কমপ্লেক্স থেকে একটা অ্যাবান্ডনমেন্ট ইস্যুও শুরু হয়েছে। একটা ভয় কাজ করতো যে সব কাছের লোকজন ওকে ছেড়ে চলে যাবে। জীবনে একটাই ওর প্রেম হয়েছিল, আর সেই প্রেমিকাকেই ও খুন করে ফেলেছে। ওর যৌন আকর্ষণের কথাও আমাকে বলেছে। আমার অনুমান ডক্টর, যে মাতৃত্ব হলো ওর আসল আকর্ষণের টান। শরীরের সৌন্দর্যকে কোনোদিনই টানত না। মিস গুহকে থামিয়ে দিয়ে ডক্টর দত্ত বললেন, না, এক সেকেন্ড। এই ধাক্কাটা কিন্তু আমি এখনো খুঁজে পেলাম না। মানে আমার মনে হয় তোমার মোহিতের সঙ্গে আরেকটু কথা বলা প্রয়োজন, বুঝলে? মানে সরাসরি না হলেও ঘোর পথে ও ওই নিজের ধাক্কার ব্যাপারটা তোমাকে বলবেই, আর ওটা খুঁজে না পেলে কিন্তু তোমার এই বিশ্লেষণ সব মাঠে মারা যাবে, বুঝলে? মিস গুহ একটু চিন্তিত হয়ে বলল, বুঝতে পেরেছি। ওর আরেকটা স্বভাব জানার চেষ্টা করো তো। মানে ও কি অত্যাধিক রাগী ছিল নাকি অতিরিক্ত শান্ত ছিল? মানে দুটোই তো ক্রিমিনাল মস্তিষ্কের চিহ্ন, তাই তো? একদম তাই। আরেকটা জিনিস জানাও খুব জরুরি। সেটা কি? তৃষা আর মোহিতের সেক্স লাইফ কেমন ছিল? মানে দেখো, কারণ পুলিশকে দেওয়া প্রথম বয়ানে যৌন ঈর্ষার ছাপ পরিষ্কার। যৌন ঈর্ষা কিন্তু এই খুনের একটা মেজর মোটিভ হতে পারে। আর কিছু জিজ্ঞাসা আছে আপনার মাথায়? ওয়েল, একটা খুব গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা রয়ে গেছে। সেটা কি? এটাই কি মোহিত চন্দ্র জীবনে করা প্রথম অপরাধ, নাকি এরকম অপরাধ ও আগেও করেছে? এমন কোন অপরাধ যেটার ব্যাপারে কেউ জানে না? ডক্টর দত্তর কথাটা শুনে মিস গুহ যেন একটা নতুন দিশা খুঁজে পেল। সে মনে মনে ভাবল, সত্যিই তো, সে কি করে আগে থেকে ধরে নিচ্ছে যে এটাই মোহিতের প্রথম অপরাধ? এটা যদি মোহিতের প্রথম অপরাধ না হয়, তাহলে তো কেসের মোড় একেবারে ঘুরে যাবে। ডক্টর দত্ত মিস গুহর ভাবনা স্রোত ভেঙে দিয়ে বলল, আচ্ছা, আরেকটা কাজ করো, পুলিশকে বলো ওর বাড়ির লোককে খুঁজে বার করতে, ঠিক আছে? মানে ওরা নিশ্চয়ই এতক্ষণে খোঁজ খবর শুরু করেছে, আর পারলে এই মোহিতের বাড়ির কারোর সঙ্গে একটু কথা বলার চেষ্টা করো। মিস গুহ উত্তর দিল, ঠিক আছে ডক্টর, আমি আপনার কথাগুলো মাথায় রেখে আবার একবার কালকে মোহিতের কাছে যাচ্ছি। আপনাকে এই সময়টা একটু বিরক্ত করব, কিছু করার নেই। যেমন যেমন প্রোগ্রেস হচ্ছে আমি আপনাকে জানাতে থাকব। এই সময় মাধব কফি নিয়ে এলো। এই দেখে ডক্টর দত্ত বলল, এই কফিটা কিন্তু খেয়ে যাবে, হ্যাঁ? মিস গুহ আসলে ওঠার প্রস্তুতি নিচ্ছিল, কিন্তু ডক্টর দত্ত এভাবে বলল বলে মিস গুহ আর না করতে পারল না। কফিতে চুমুক দিয়ে মনে মনে ভাবল, আরো কয়েকটা জিনিস নিয়ে আলোচনা করলে ভালো হয়। ডক্টর দত্ত হাসতে হাসতে বলল, কি রূপসা, মাথায় আরো কিছু চলছে, তাই তো? মিস গুহ হেসে উঠল। ধরা পড়ে গেলে মানুষ যেমন হাসে, এই হাসি ঠিক তেমনই। মিস গুহ জবাব দিল, হ্যাঁ, আরো কয়েকটা বিষয় নিয়ে ভাবছি। ডক্টর দত্ত কফির কাপটা আবার টেবিলে রেখে বলল, বেশ, শুনি তাহলে তুমি কি ভাবছো। আচ্ছা, এরকম কি হতে পারে যে মোহিত পুরোটাই অভিনয় করছে? ওর মোটিভ বোধহয় টাকা বা সম্পত্তি বা একেবারে অন্য কিছু। কলকাতায় আর 5টা খুন যেই কারণে হয়, এটাও কি তাই? দেখো, শুধু একবার কথা বলে সেটা এখনই তোমার পক্ষে নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। আর একটু ধৈর্য ধরতে হবে রূপসা। আমি আবার ওই ধাক্কার প্রসঙ্গে ফিরে আসছি। দেখো, তুমি যেটাকে আর 5টা খুন বলছো, সেটাকে আসলে বলে ম্যাটেরিয়ালিস্টিক মার্ডার। মানে কোনো একটা বস্তুকে কেন্দ্র করে খুন, মানে টাকা, সম্পত্তি ইত্যাদি ইত্যাদি।
কিন্তু ডক্টর দত্ত, একটা কথা বলুন, ব্যক্তিগত কারণের জন্য তো মানুষ খুন করে। যৌন ঈর্ষা, এটাকেও কি আমরা ওই বস্তু কেন্দ্রিক খুনের ক্যাটাগরিতেই ফেলবো? দেখো রূপসা, একটা বড় দোষ আছে আমাদের সমাজে। মানে আমাদের সমাজ নর্মাল আর অ্যাবনর্মাল মস্তিষ্কের একটা অদ্ভুত ভেদাভেদ করে দিয়েছে। মানে যেটা আমরা বিশেষজ্ঞরা প্রবলভাবে চাইলেও একেবারে টপকে যেতে পারি না। মানে যেই খুনগুলো সবার কাছে একেবারে নর্মাল মনে হয়, সেটা ওই বস্তুকেন্দ্রিক খুনের আওতাতেই পড়ে। এই যে তোমার ছেলেটি, এই মোহিত, যদি বস্তুকেন্দ্রিক খুন করে থাকে, মানে ওর খুনের মোটিভ যদি নর্মাল হয়, তাহলে ওর কড়া হাজতবাস হবে। আর যদি এটা প্রমাণ হয়ে যায় যে মোহিত ছেলেটা আদতে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে, তাহলে তো অন্য ব্যবস্থা নেওয়া হবে। পাগল সাজার অভিনয় মোহিত করতেই পারে, এরকম বুদ্ধি অনেকেই ফোলানোর চেষ্টা করে, সফলও হয়েছে অনেকে। কিন্তু এই অভিনয় ধরার একটা সহজ উপায় আছে। হ্যাঁ, মিস গুহ একটু উৎসাহিত হয়ে বলল, কি 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 সেই উপায়টা? ডক্টর দত্ত আগে কাপে থাকা বাকি কফিটা শেষ করল। তারপর মিস গুহর দিকে তাকিয়ে বলল, দেখো, যে বস্তুকেন্দ্রিক কারণের জন্য খুন করে, সে মন থেকে বিশ্বাস করে যে সে ভুল করছে, সে যা করছে সেটা ভয়ঙ্কর অপরাধ। তবে অন্যদিকে মোহিত যদি তৃষাকে গভীর কোনো মানসিক বিকৃতির জন্য খুন করে থাকে, তাহলে হাজার চেষ্টা করলেও তাকে এটা বিশ্বাস করানো যাবে না যে সে অপরাধ করেছে। বুঝতে পারছো? মানে তার কাছে চিরকাল এই রকম একটা কাজ করার কারণটা ওর মাথার মধ্যে পরিষ্কার থাকবে। অ্যান্ড দ্যাট ইজ দ্য ডিফারেন্স। মিস গুহ জিজ্ঞেস করল, কিন্তু ক্রিমিনাল মস্তিষ্ক সঞ্চার হওয়ার জন্য যে ধাক্কাটার কথা আপনি বলছেন, সেটা তো সাধারণ খুনের কেসেও হয়, আবার মোহিতের মতো কেসেও হয়। এখানে তফাৎটা কোথায়? না না, বস্তুকেন্দ্রিক খুনের কেসে খুনি ওই ধাক্কাটাকে আদতে ধাক্কা হিসেবেই দেখে, আর মোহিতের মতো মানুষরা দেখে উপলব্ধি হিসেবে। মিস গুহর চোখ দুটো জলজল করতে শুরু করলো। সে ডক্টর দত্তকে উদ্দেশ্য করে বলল, আপনার সঙ্গে প্রতিবার কথা বলে আমি নতুন নতুন উপলব্ধি করছি। কিন্তু ডক্টর দত্ত জবাব দিল, এই বুড়ো বয়সেও যে আমি তোমার কাজে লাগছি, এটা জেনেই আমার খুব ভালো লাগছে, বুঝলে তো? তাহলে আজকে আমি উঠি ডক্টর, কোনো আপডেট পেলেই আমি আপনাকে জানাবো। হ্যাঁ হ্যাঁ, এসো এসো, আজকে আর দেরি করো না, তোমাকে আবার অনেকটা রাস্তা ফিরতে হবে। মিস গুহ যখন ডক্টর দত্তর বাড়ি থেকে বেরোলো, তখন ঘড়িতে রাত 10টা বাজে। মিস গুহ বেরিয়ে যাওয়ার পর ডক্টর দত্ত মনে মনে ভাবল, আমার মন বলছে যে মোহিতের কেসটা সাধারণ খুনের মামলা নয়। এই মোহিত চন্দর ব্যাপারে আরো অনেক কিছু জানা বাকি আছে। মিস গুহ বাড়ি ফিরে ইন্সপেক্টর পালিতকে ফোন করল। ইন্সপেক্টর পালিত ফোন তুলে বলল, হ্যাঁ ম্যাডাম, বলুন। মিস গুহ প্রশ্ন করল, মোহিতের কি খবর? খবর একই রকম, ওর হাত কড়া খোলা হয়েছে, এখন খুব সম্ভবত ঘুমোচ্ছে। নতুন কিছু জানতে পারলেন? বা মোহিত কিছু বলেছে? ও আমাকে বারবার একটাই অনুরোধ করে যাচ্ছে। সেটা কি? ও আলুর পরোটা খেতে চায়। ওর মা নাকি খুব ভালো আলুর পরোটা বানাতো। আচ্ছা শুনুন, কালকে আমি সকালেই একবার থানায় যাব, ওকে? তখন একটা ভালো দোকান থেকে একটু আলুর পরোটা আনিয়ে দেবেন। ও কিন্তু আমাদের সঙ্গে এখনো অবধি বেশ ভালোভাবেই সহযোগিতা করছে। আমি ওকে যা জিজ্ঞেস করছি, ও কিন্তু তার সঠিক উত্তর দিচ্ছে। তাই ও এইটুকু যখন চাইছে, ওকে সেটা এনে দেওয়াই যায়। আপনি কালকে আসবেন? হ্যাঁ, ওই একই সময়। হ্যাঁ, সকাল 10টা। আচ্ছা, ঠিক আছে। মিস গুহ কিছুক্ষণ চুপ করে থাকলো, তারপর বলল, আচ্ছা, আমার আরেকটা দরকার ছিল। ইন্সপেক্টর পালিত উত্তর দিল, হ্যাঁ বলুন না। মোহিতের বাড়ির লোককে কি খবর দেওয়া হয়েছে? হ্যাঁ, ওর পিসির বাড়িতে আমরা খবর দিয়েছিলাম। ওদের কি বক্তব্য? ওরা এর সঙ্গে কোনোভাবেই যুক্ত হতে চায় না, এইটুকুই আমাদেরকে বলেছে। আর এরকম জঘন্যভাবে যে মোহিত তৃষাকে খুন করলো, সেটা ওদেরকে নাড়া দেয়নি? পিসির গলা শুনে মনে হয়েছে উনি একটু চিন্তিত, কিন্তু ওই ফোনে আর কিছু বোঝার উপায় ছিল না। বুঝলাম। আবার মিস গুহ চুপ করে গেল। এবার ইন্সপেক্টর পালিত জিজ্ঞেস করল, আপনার দরকারটা তো বললেন না। মিস গুহ আস্তে আস্তে বলল,
আমার একটু মোহিতের বাড়ির লোকের সঙ্গে কথা বলা প্রয়োজন। সেই ব্যবস্থাটা আপনাকে একটু করে দিতে হবে ইন্সপেক্টর। ঠিক আছে, আমি দেখছি। ও, আরেকটা কথা। হ্যাঁ, বলুন ম্যাডাম। মোহিতের কি কোনো পাস্ট ক্রিমিনাল রেকর্ড আছে? এবার ইন্সপেক্টর পালিত চুপ করে গেল। মিস গুহ একটু ব্যস্ত হয়ে বলল, কি হলো ইন্সপেক্টর, কিছু বলছেন না যে? ইন্সপেক্টর পালিত চাপা গলায় জবাব দিল, হ্যাঁ, ক্রিমিনাল রেকর্ড আছে, কিন্তু সেটা আমি আপনাকে এভাবে ফোনে বলতে পারবো না। আপনি কালকে আসুন, আমি সামনাসামনি সবটা বুঝিয়ে বলছি। এখন রাত 12:30 বাজে। নেতাজিনগর থানার ওই বড় বন্ধ ঘরটায় মোহিত একা শুয়ে আছে। মোহিতের জন্যে একটা খাটিয়ার ব্যবস্থা করেছে ইন্সপেক্টর পালিত। ওর হাতের হাতকড়াটাও খুলে দেওয়া হয়েছে। কিন্তু ওই ঘরের দরজাটা বন্ধ, আর বাইরে দুজন পুলিশ সারা রাত পাহারা দেওয়ার জন্য ডিউটিতে আছে। মোহিতের ঘুম আসছে না। সে ওই ওপরের ছোট্ট জানলাটার দিকে তাকিয়ে আছে। ওই জানলা দিয়ে কিছুই দেখা যায় না, তাও ঘরে যতটুকু আলো আছে সেটা ওই জানলাটা দিয়েই আসছে। ঘর আলোকিত করার আরেকটি উপায় হলো টাংস্টেন বাল্ব। ওই হলুদ আলো মোহিতের চিরকালই খুব অপছন্দের ছিল। মোহিত মনে মনে ভাবতে শুরু করল যে ওই অপছন্দের পেছনে কারণটা ঠিক কি। আমি তো কোনোদিনই অন্ধকারে ঘুমোতে পারতাম না। আবার খুব বেশি আলো হয়ে গেলে আমার একেবারেই ঘুম আসতো না। তাই মা আমার ঘরের দরজাটা একটু ফাঁক করে রাখত, যাতে বসার ঘরের হলুদ আলোটা কিছুটা হলেও আমার ঘরের দিকে আসে। ওভাবেই আমার সবচেয়ে ভালো ঘুম হতো। কিন্তু মোহিতের হলুদ আলো অপছন্দ করার হিসেবটা তাও মিলল না। মোহিত আরেকটু জোর দিয়ে ভাবতে শুরু করলো, মাকে নিয়ে তো আমার কোনো খারাপ স্মৃতি নেই, তাহলে এই অপছন্দের কারণটা বাবার জন্য হয়েছে। পর মুহূর্তেই মোহিত উত্তর পেয়ে গেল। মোহিতের পুরনো বাড়িতে একদিন ওর ঘুম ভেঙে গেছিল। মোহিত চোখ খুলেই প্রথমে দরজার দিকে তাকিয়েছিল। বাইরের বসার ঘরের ওই হলুদ আলোটা ঘরে ঢুকে আসছিল। তখনই ও প্রথম শুনতে পেয়েছিল মায়ের চিৎকার, আর তার সঙ্গে বাবার গলার কর্কশ আওয়াজ। মোহিতের বুঝতে বেশি সময় লাগেনি যে বাবা ওর মাকে মারছে। বাবা চিৎকার করে বলছে, তুই বাড়ির বউ না রাস্তার মেয়ে? মাঝে মাঝে আমি বুঝতে পারি না। হ্যাঁ, তুই সারাদিন কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছিস আমি জানি না ভেবেছিস? ওর মা পাল্টা উত্তর দিয়েছিল, আমার টাকায় এই সংসার চলে, বুঝলে? আমি যেখানে ইচ্ছে ঘুরে বেড়াবো, তাতে তোমার কি? মোহিতের বাবা আর কথা বাড়াতো না। মোহিত তারপর খালি শুনতে পেত ওর মায়ের চিৎকার, যন্ত্রণার চিৎকার। মাকে পরের দিনই মোহিত জিজ্ঞেস করেছিল, বাবা তোমায় আগের দিন রাতে মারছিল কেন? মোহিতের মা ওর গালে আলতো করে হাত দিয়ে হেসেছিল। তারপর বলেছিল, ঝগড়া ঝামেলা হলে এসব একটু আধটু হয় টুবলু, ঝগড়া মিটে গেলেই আবার সব ঠিক হয়ে যাবে। তখন মোহিত ওর মায়ের কথাটা একবারের জন্য হলেও বিশ্বাস করেছিল। কিন্তু অনেক মাস হয়ে গেল, তবুও মোহিতের বাবার মারধর করা থামল না। রোজ রাতে মায়ের চিৎকার শুনে মোহিতের ঘুম ভেঙে যেত। ও বিছানা থেকে উঠত না, শুয়েই থাকত। আর উঠত না বলে কোনো দিন কিছু দেখতে পাইনি। বলা ভালো যে দেখতে চাইনি। মোহিত শুধু ওই হলুদ আলোটা দেখতে পেত। তারপর মোহিতের মা মারা যায়। মোহিত আর ওর বাবা ওদের পিসির বাড়িতে চলে যায়। পিসির বাড়িতে মোহিতকে ঘুমানোর জন্য যে ঘরটা দেওয়া হয়েছিল সেখানেও একটা হলুদ আলো ছিল। প্রথম কয়েকদিন ও
ও সেটা জ্বালিয়েই ঘুমোতে গেছিল। কিন্তু ওই হলুদ আলো দেখলেই মোহিতের মায়ের মার খাওয়ার আর চিৎকার করার স্মৃতি ফিরে আসত। ওই হলুদ আলো নিভিয়ে ঘুমোতে ওর প্রথম দিকে বেশ অস্বস্তি হতো, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে মোহিত বুঝতে পেরেছিল যে এই আলোর থেকে অন্ধকার অনেক ভালো। একটা লরির হর্ন শুনে মোহিতের ভাবনার স্রোত ভেঙে গেল। এবার মোহিত বুঝতে পারল যে ওর চোখে আস্তে আস্তে ঘুম আসছে। ঘুম আসাটাই স্বাভাবিক। যেদিন ওকে পুলিশ অ্যারেস্ট করে সেদিন রাত থেকে ওর চোখে এক ফোঁটাও ঘুম নেই। এদিকে দরজার বাইরে পুলিশি পাহারাদারদের নাক ডাকার প্রবল আওয়াজ শোনা যাচ্ছে। মোহিত সেই আওয়াজকে ঘুম পাড়ানি গানের মতো সহায় করে চোখ বুঝল। মুহূর্তের মধ্যে সে ঘুমের দেশে চলে গেল। তারপর মোহিত চন্দ্র একটা অদ্ভুত স্বপ্ন দেখতে শুরু করল। সে পিসির বাড়িতে নিজের ঘরে বসে আছে। রাত হয়ে গেছে, ঘরে আর কেউ নেই। মোহিত উঠে ওই ঘরটায় একটু পায়চারি করল। তারপর দরজায় একটা ঠক ঠক আওয়াজ শুনতে পেল। দরজার দিকে লক্ষ্য করতেই মোহিত দেখল একজন মহিলা দাঁড়িয়ে আছে। অন্ধকারে তার মুখ দেখতে পাচ্ছে না মোহিত। মহিলাটা খুব পরিচিত স্বরে বলল, কিরে, ঘুমাতে যাবি না? মোহিত সঙ্গে সঙ্গে ওই গলার স্বর চিনতে পারল। এটা তৃষার গলার আওয়াজ। খুব কাতরভাবে মোহিত উত্তর দিল, তৃষা, তুই এসেছিস? দরজায় দাঁড়িয়ে থাকা মহিলাটা বলল, আমি তো কোথাও যাইনি, এখানেই ছিলাম। না, কিন্তু তুই তো মরে গেছিস। কিভাবে? আমি তোকে খুন করেছি তৃষা। আমি। কেন খুন করেছিস তুই আমায়? যাতে যাতে তুই আমার মায়ের মতো আমাকে ছেড়ে চলে যেতে না পারিস। তোকে আমি সারা জীবন শুধু নিজের করে রাখতে চেয়েছিলাম। তাই তুই ঠিক সেই কাজটাই করলি যেটা তোর বাবা করেছে, তাই তো? মোহিত চুপ করে গেল। দরজায় দাঁড়িয়ে থাকা ছায়ামূর্তি আবার বলল, আমার দোষটা কি ছিল মোহিত? মোহিত এবার পাল্টা প্রশ্ন করল, তুই আগে বল, ওই রজত কে ছিল? হ্যাঁ, ওর সঙ্গে তোর কিরকম সম্পর্ক ছিল? আমি তোকে অনেকবার বলেছি মোহিত, রজত শুধুই আমার বন্ধু, তার থেকে বেশি আর কিচ্ছু নয়। মিথ্যে কথা, মিথ্যে কথা, মিথ্যে কথা। এরকম মিথ্যে বলার জন্যই মাকে বাবার হাতে মরতে হয়েছে। তাহলে তোর আর তোর বাবার মধ্যে কি তফাৎ রইল মোহিত? এই একই প্রশ্ন তো আমিও তোকে করতে পারি, বল। তাহলে আমার মা আর তোর মধ্যে কি পার্থক্য রইল? এইবার দরজার সামনে দাঁড়িয়ে থাকা মহিলা আস্তে আস্তে মোহিতের দিকে এগোতে শুরু করল। মোহিত কিছু বোঝার আগেই ওই মহিলা মোহিতকে চাপটে ধরেছে। মোহিত একটু উত্তেজিত হয়ে আবার বলল, না 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 না, তুই আমাকে বল তৃষা, আমার মা আর তোর মধ্যে তাহলে কি পার্থক্য রইল? তৃষা চাপা স্বরে জবাব দিল, এটা কি তুই এখনো বুঝতে পারিসনি মোহিত? আমাদের মধ্যে কোনো পার্থক্য নেই, ছিল না। তোর মা আর আমার মধ্যে কোনো পার্থক্য নেই। মোহিত ওই মহিলাকে একটা জোরে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। তারপর সঙ্গে সঙ্গে ঘরের আলোটা জ্বালল। ওই ঘরের হলুদ আলোতে মোহিত যেটা দেখল সেটা সে কিছুতেই বিশ্বাস করতে পারছে না। ওর সামনে ওর মা দাঁড়িয়ে, কিন্তু এতক্ষণ তো এই মহিলা তৃষার গলায় কথা বলছিল। এটা কি করে হতে পারে? মোহিত উদ্বিগ্ন হয়ে আমতা আমতা করে বলল, এটা কি করে হতে পারে? এতক্ষণ তো আমি তৃষার সঙ্গে কথা বলছিলাম। মোহিতের মা উত্তর দিল,
কিন্তু তার গলা থেকে সেই তৃষার আওয়াজই বেরোলো। মোহিতের মা বলল, আমি তো তোকে বললাম মোহিত, আমার আর তোর মায়ের মধ্যে কোনো পার্থক্য নেই। হঠাৎ কোথা থেকে মিস গুহর গলার আওয়াজ শুনতে পেল মোহিত। মোহিত হন্তদন্ত হয়ে চারিদিকে তাকালো। সে দেখল যে দরজার কাছে একটা চেয়ারে মিস গুহ বসে আছে। মিস গুহ মোহিতকে জিজ্ঞেস করল, এবার বুঝলে মোহিত, মাদার কমপ্লেক্স কাকে বলে? পরের দিন সকালে যখন মিস গুহ নেতাজিনগর থানায় পৌঁছল, তখন ঘড়িতে 11:30 বাজে। থানায় ঢুকে মিস গুহ দেখল যে মোহিতকে যেই ঘরে বন্ধ করে রাখা হয়েছে সেই ঘরের সামনে দুজন পুলিশ অঘরে ঘুমোচ্ছে। অন্য ঘরে গিয়ে মিস গুহ কানাইকে দেখতে পেল। কানাই একটা ফাইলে অনেকগুলো কাগজপত্র জড়ো করছে। মিস গুহ কানাইকে উদ্দেশ্য করে বলল, ইন্সপেক্টর পালিত এখনো আসেননি? কানাই ফাইল থেকে মুখ তুলে জবাব দিল, আমি ফোন করেছিলাম স্যারকে, রাস্তায় আছেন, এক্ষুনি চলে আসবেন। আপনি চা কফি কিছু খাবেন? হ্যাঁ, কফি খেতে পারি। আচ্ছা ঠিক আছে, আপনি একটু বাইরে বসুন, আমি এই কাজটা শেষ করে নিয়ে আপনার জন্য কফি নিয়ে আসছি। এই শুনে মিস গুহ বাইরের ঘরে একটা চেয়ার টেনে বসল। মনে মনে ভাবল, ইন্সপেক্টর পালিত আসলেই আগে তার থেকে মোহিতের পুরনো অপরাধের কথাটা জানতে হবে। ফোনে যে গতকাল তিনি কিছুই বললেন না, কেন কে জানে? তাহলে কয়েকটা প্রশ্ন ফ্রেম করে মোহিতকে আজকে তিনি জিজ্ঞেস করবেন। মিস গুহর ভাবনা স্রোত ভেঙে কানাই জিজ্ঞেস করল, ম্যাডাম আপনি কফিতে চিনি খাবেন তো? মিস গুহ পাল্টা প্রশ্ন করল, আপনি কি কালো কফি আনবেন? হ্যাঁ, সেটা আপনি বলবেন। কালো কফি আনলে সুবিধে হয়, তাহলে বলবেন একটু বেশি করে চিনি দিতে। আর যদি দুধ কফি হয় তাহলে চিনি কমিয়ে দিতে বলবেন। আমি কালো কফি নিয়ে আসছি ম্যাডাম, বেশি চিনি দিয়ে। এরপর মিস গুহ একবার কানাইয়ের দিকে তাকিয়ে হাসল। তারপর কানাই আর কথা না বাড়িয়ে কফি আনতে চলে গেল। মিস গুহ নিজের ব্যাগ থেকে নোটের খাতাটা বের করে উল্টে পাল্টে একবার দেখল। কানাই সময় মতো এসে মিস গুহকে কফি দিয়ে গেল। আরও 15 মিনিট পর ইন্সপেক্টর পালিত থানায় প্রবেশ করল। ইন্সপেক্টর পালিত একটু কাচুমাচু মুখ করেই মিস গুহকে বলল, আমাকে ক্ষমা করবেন, আমি আসলে ঘুম থেকে উঠতে দেরি করে ফেলেছি, ভেরি সরি। মিস গুহ উত্তর দিল, তাতে কি হয়েছে, আমিও তো এই একটু আগেই এলাম। আর তাছাড়া আমি নিজে 10টা বলে 11:30 এলাম। আমরা দুজনেই লেট ইন্সপেক্টর, ওটা নিয়ে ভাববেন না। আমরা বরং চলুন একটু কাজে মন দিই। এই শুনে ইন্সপেক্টর পালিত একটু আশ্বাস পেলেন। মিস গুহর মুখোমুখি যে চেয়ারটা ছিল সেটাতেই বসে বললেন, হ্যাঁ এবার বলুন, আপনি কি জানতে চাইছিলেন? মিস গুহ একটু গম্ভীর হয়ে বলল, মোহিত চন্দর পাস্ট ক্রিমিনাল রেকর্ডের কথা। আপনি গতকাল ফোনে আমাকে বলেছিলেন যে ওর নাকি একটা ক্রিমিনাল রেকর্ড আছে, তবে সেটা আপনি ফোনে বলতে রাজি হননি। ইন্সপেক্টর পালিত কিছুক্ষণ চুপ করে থাকল। তারপর আস্তে আস্তে বলতে শুরু করল, আসলে ব্যাপারটা একটু খটোমটো, কারণ মোহিত কোনোদিন মানুষ সংক্রান্ত কোনো অপরাধ করেনি। অপরাধটা তাহলে কিরকম? মোহিতের পিসে আমাদেরকে জানিয়েছে যে একবার খুব শোরগোল পড়ে গেছিল, কারণ ওদের পাড়ার বেড়ালগুলো গায়েব হতে শুরু করেছিল। রাস্তার বেড়াল পাচার করে যে বিশেষ কোনো লাভ নেই সেটা বুঝতে লোকজনের বেশি সময় লাগেনি। তাহলে বিষয়টা অন্য কিছু ছিল, এমনটাই সবাই সন্দেহ করছিল। না, কিন্তু এর সঙ্গে মোহিতের কি সম্পর্ক? সম্পর্ক না থাকলেই আসলে ভালো হতো। প্লিজ একটু সোজাসুজি করে বলুন ইন্সপেক্টর। মোহিতের পিসি একদিন ওই সূর্যাস্তের পর ওনাদের বাড়ির পাশের পুকুরে গেছিলেন। ওখানে গিয়ে উনি দেখতে পান যে একটা অন্ধকার কোণায় মোহিত বসে আছে। আর শুধু বসে নেই, ও পুকুরে কি একটা ছুঁড়ে ফেলছে। তখন ওর পিসি ওকে কিছু বলেনি। বাড়ি ফিরে মোহিতকে জিজ্ঞেস করেছিল যে পুকুরে ওটাও কি ফেলল।
মোহিত নাকি তখন নির্বিকারভাবে বলেছিল বেড়ালের মৃতদেহ। এটা শুনে মিস গুহর একটু অস্বস্তি হল, তার কারণ মিস গুহ নিজে বেড়াল প্রেমী। মোহিত বেড়াল মেরে পুকুরে ফেলে দিত, এটা শুনে কারুরই খুব একটা ভালো লাগবে না। মিস গুহ জিজ্ঞেস করল, তার মানে আপনি বলতে চাইছেন যে পাড়ার সবকটা বেড়ালকে ধরে ধরে মোহিত মারত? ইন্সপেক্টর পালিত চাপা গলায় বলল, হ্যাঁ, আমি ঠিক এটাই বলতে চাইছি। ওর পিসি আমাকে যা বলেছে আমি আপনাকে ঠিক সেটাই বললাম। মিস গুহ এর উত্তরে অন্যমনস্কভাবে শুধু একটা হুম বললেন। ইন্সপেক্টর পালিত এবার বলল, এই ব্যাপারটা আপনি আপনার নোট বইতে লিখে রাখবেন না? মিস গুহ জবাব দিল, হ্যাঁ লিখব, কিন্তু এই ব্যাপারে মোহিতের সঙ্গে আগে একবার কথা বলবো। আর আজকের কথাবার্তার পর আমি আপনাকে নিশ্চিত হয়ে বলে দিতে পারবো যে এটা স্বাভাবিক মোটিভের খুন নাকি মোহিতের মস্তিষ্কে সত্যিই কোনো বিকৃতি আছে। হ্যাঁ হ্যাঁ, ওকে, আপনি আপনার কফিটা শেষ করুন, তারপর আপনাকে আমি ওই ঘরে নিয়ে যাচ্ছি। না, আজ আর কফিকে সময় নষ্ট করবো না ইন্সপেক্টর, মোহিতের সঙ্গে এখনই একবার দেখা করাটা প্রয়োজন। বেশ, তাহলে আসুন আমার সঙ্গে। ইন্সপেক্টর পালিত পাহারাদারদের প্রথমে একরকম ধাক্কা দিয়ে ঘুম থেকে তুলল, তারপর ওদের থেকে ঘরের চাবি নিয়ে দরজাটা খুলল। ঘরে ঢোকার আগে ইন্সপেক্টর পালিত পাহারাদারদের উদ্দেশ্যে বলল, এই এখন তোরা বাড়ি যা, রাতে আবার ঠিক সময় চলে আসবি। এই শুনে দুই পাহারাদার সুরসুর করে থানা থেকে বেরিয়ে গেল। রূপসা গুহ আর ইন্সপেক্টর পালিত এবার ঘরের ভেতর ঢুকল। ঘরে ঢুকে দুজন দেখল যে মোহিত এখনো ওই খাটিয়াটাতেই ঘুমোচ্ছে। ইন্সপেক্টর পালিত খাটিয়াটার সামনে গিয়ে মোহিতের কাঁধে হাত রাখল, তারপর জোরে কয়েকবার ঝাঁকুনি দিয়ে ঘুম থেকে তুলল। মোহিত ধরফর করে উঠে বসল। ইন্সপেক্টর পালিত মোহিতকে উদ্দেশ্য করে বলল, আর কত ঘুমাবেন মোহিত বাবু, এবার উঠে পড়ুন, মিস গুহ দেখা করতে এসছেন। মোহিত তখনও বেশ জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। মিস গুহ সেটা আন্দাজ করে ওকে জিজ্ঞেস করল, কি হয়েছে বলো তো মোহিত, ওরকম ভাবে হাঁপাচ্ছ কেন? মোহিত এই কথার উত্তরে বলল, জল, আমি একটু জল খেতে চাই। ইন্সপেক্টর পালিত জবাব দিল, ও ওকে, ঠিক আছে, আমি নিয়ে আসছি। তারপর গট গট করে ঘর থেকে হেঁটে বেরিয়ে গেল। এবার মিস গুহ মোহিতের কাছে এসে দাঁড়ালো, তারপর বেশ উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করল, কি হয়েছে বলো তো মোহিত, কি তুমি কি কোনো বাজে স্বপ্ন দেখলে? মোহিত মুখে কিচ্ছু বলল না, খালি মাথা নেড়ে হ্যাঁ বলল। মিস গুহ আবার প্রশ্ন করল, স্বপ্নে কি দেখলে তুমি, কাকে দেখতে পেলে? মোহিত এবার নিচু গলায় উত্তর দিল, প্রথমে একটা ছায়ামূর্তিকে দেখতে পেলাম যে তৃষার গলায় কথা বলছিল, কিন্তু সেই মূর্তি এগিয়ে আসতেই আমি দেখলাম যে গলার স্বরটা তৃষার হলেও ওই মহিলার মুখটা আমার মায়ের। আর তাছাড়া আপনিও ছিলেন, আপনি চেয়ারে বসে মাদার কমপ্লেক্স নিয়ে কি একটা বলছিলেন। এই শুনে মিস গুহ একটু অবাকই হল। মিস গুহ মনে মনে ভাবল, তার সঙ্গে কথা বললে কি মোহিতের মাথার ভেতরের সমস্যাগুলো আরো বেশি করে জাগার দিয়ে উঠছে? সেই ক্ষেত্রে তার কি করা উচিত?